মেয়ে তুমি তো আমার চেনা পলক তবু কেন আর পড়ে না জানি না আমার যে কি হলো যেও না কিছু তো বলো যদি কথা না হয় যদি দেখা না হয় হারিয়ে যাও এক ঝলকে মেয়ে কথা না কো মেয়ে ফিরে না যাও সঙ্গী করে নাও আমাকে হৃদয়ে এসে যাবো আজ দুজনায় চলো না মেঘের সীমানায় সাজিয়ে দেব দুজনায় হৃদয়ে। মার্চ মাস এলেই আমাদের হৃদয়ের ভেতরটা এক সুখের অনুভূতিতে ভরে ওঠে। সেই সুখটা কিসের? স্বাধীনতার। সারা বিশ্বের ইতিহাসে 1971-এর 9 মাসের মুক্তিযুদ্ধ বিশাল জায়গা করে নিয়েছে। এই মুক্তিযুদ্ধ দিয়েই কিন্তু সারা বিশ্ব চিনতে পেরেছে আমাদের লাল সবুজের বাংলাদেশকে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি একজন মুক্তিযোদ্ধাকে, যার অবদান আমাদের এই পতাকায় একটু হলেও রয়েছে। আমি পরিচয় করে দিচ্ছি, আমার পাশে রয়েছেন মুক্তিযোদ্ধা নাসরিন রব রুবা। তিনি ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। ছোটবেলা তো কখনো চিন্তাই করনি যে এমন একটা যুদ্ধ হবে। হলি ক্রস কলেজে যখন ফার্স্ট ইয়ারে পড়ি, ওই সময় আমরা কিন্তু দেশের যে অসহযোগ আন্দোলনের পটভূমি, তার উপরে আমরাও মোটামুটি একাত্মতা ঘোষণা করেছিলাম। আমি তখন হোস্টেলে থাকতাম। আমাদের হোস্টেলটা ছিল 3 তলায়। প্রায়ই কারফিউ ভেঙে আমাদের দেশের জনগণ পাক সেনাদের অত্যাচারের বিরুদ্ধে বা স্বাধীনতার পক্ষে কারফিউ ভেঙে ভেঙে যখন মিছিল করত, তখন আমরা ওদের সঙ্গে একাত্মতা অনুভব করতাম। কিন্তু আবার সিস্টারদের বকায় নিজেদেরকে নিরাপদ করেও রাখতে হতো। স্ট্রিক্টও ছিল। হ্যাঁ, তো ওই সময় একদিন আমি হোস্টেলে থাকতাম। আমি আমার এক বন্ধুর বাসায় চলে গিয়েছিলাম ওর বার্থডেতে। ওই সময় আমার খাতার মধ্যে লিখেছিলাম আমার নানার বাড়ির অ্যাড্রেসটা। আমার নানার বাড়িটা কিন্তু আমাদের কলেজের পাশেই ছিল। মা আমায় আসছিলেন আমাকে নিতে, এসে দেখলেন আমি হোস্টেলে নেই। এটাতে উনি খুব রেগে গেলেন। আমার বাবাকে বললেন যে এই মেয়েটা তো কলেজে ভুল অ্যাড্রেস দিয়ে চলে গেছে কোথায়। কিন্তু আমার উদ্দেশ্য সেটা ছিল না। আমি আমার বন্ধুর জন্মদিন থেকে অবশ্যই ফেরত যেতাম নানার বাসায়। এই ভুলটার কারণেই আমার বাবা ভীষণ রেগে গেলেন। তারপরে উনি একটা ফার্স্ট প্রপোজাল, এটা আমার আজাদ কাশ্মীরে আমার হাজব্যান্ড ক্যাপ্টেন ছিলেন পাকিস্তান আর্মির, ওইটা পেয়ে উনি ওনার সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেললেন। তো ওনার সঙ্গে আমার খুব দ্রুত বিয়ে হয়ে যাওয়ায়, এই বিয়েটা হয়েছিল 14 মার্চে। আর কালো পতাকা অসহযোগ আন্দোলনের সব কিছু উড়িয়ে বিয়েটা হয়েছিল যুদ্ধের আগে আগে। তো এই বিয়েটার কারণে, যেহেতু আমি একজন আর্মি অফিসারের বউ হয়ে গেলাম, সেই কারণে তার পরবর্তী অবস্থার পরিপ্রেক্ষিতে যখন ঘটনা মোড় নিল, তখন আমাকে মুক্তিযুদ্ধে যেতে হয়েছে। মুক্তিযুদ্ধে যখন গিয়েছো তখন কি কি কাজ করেছো? মানে ওই সময়টা তো ভয়ঙ্কর ছিল। মানে এটা পারিবারিক সাপোর্ট পাওয়া, হাজবেন্ডের সাপোর্ট। আমি জানি তোমার স্বামীও মুক্তিযোদ্ধা, 4 নম্বর সেক্টরে ছিলেন। আমার হাজবেন্ড যখন দেখলেন যে আমাদের সিলেটে আমার বাবার বাসায় বিয়ের পরপর আমাকে থাকতে হয়েছিল, কারণ তখন তো অসহযোগ আন্দোলন 11 দিনের মাথায় 25শে মার্চ শুরু হয়। তখন একদিন আমরা কারফিউ পরে বাইরে বেরিয়ে উনি দেখলেন যে সোনালী ব্যাংকের পাশে স্তূপীকৃত মানুষের লাশ। সেটা দেখে খুব মন খারাপ করেছে যে আমি যে সেনাবাহিনীতে চাকরি করি, সেই সেনাবাহিনী আমার দেশের মানুষকে মারছে, আমি এই সেনাবাহিনীতে জয়েন করব না। আমি যেখানে পারি এদের বিরুদ্ধে আমি অস্ত্র ধরব। কিন্তু সেও জানে না যে অস্ত্র কোথায় ধরবে, কার সঙ্গে ধরবে, কারণ মুক্তিযুদ্ধ তো তখন ঠিকমতো গঠিত হয়নি। তখন আমার ভাই, সে ইকোনমিক্সে অনার্স পড়ছিল, সে কিছুটা জানতো পিছনের খবর, তো সে তাকে উৎসাহিত করলো, চললেন আমরা চলে যাই মুক্তিযুদ্ধে। কিন্তু আমার বাবা খুব নার্ভাস হয়ে গেলেন যে একটা ফ্যামিলি 3টা মানুষ চলে যাবে।
তো পারস্পরিক দোষারোপ মা বাবা করতে লাগলেন যে মেয়েকে বিয়ে দেয়, এখন একটা ফ্যামিলির 3জন মানুষ মুক্তিযুদ্ধে যাচ্ছে। কিন্তু একজন বিহারি এমডি ছিলেন আমার বাবার বন্ধু, উনি কিন্তু ভিতরের খবরগুলো নিশ্চয়ই জানতেন। উনি আমাদের এই সিদ্ধান্তকে কিন্তু স্বাগত জানালেন। আচ্ছা, তো তখনই আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা খারাপ হতে চলছে। সিলেটে তখন এত খারাপ অবস্থা, চারদিকে রণাঙ্গনে পরিণত হয়েছে। তখন আমরা আমার মায়ের নানার বাড়ি ভাদেশ্বর গ্রামে চলে গেলাম। ওইখানে আমার হাজব্যান্ড, আমার ভাই এবং এই যে প্রতিবেশী যারা ছিলেন আমাদের বাসায় সবাই গেলেন। ওইখানটায় আমার হাজব্যান্ড মুক্তিযুদ্ধে যাওয়ার দিন আমাকে বারবার বলছে যে এটাই আমার আমাদের শেষ বিচ্ছেদ, আমরা আর কখনো দেখা হবে কিনা জানি না। কিন্তু আমি এত বাচ্চা মানুষ যে আমি কিন্তু তার এই গুরুত্বটা মুক্তিযুদ্ধের ঠিক বুঝতে পারি নাই। আমি কোথায় পাখির বাসা, কোথায় পাকা ফল, এগুলোর পিছনে ছুটে বেড়াচ্ছিলাম। কিন্তু এক সময় আমার ভাই আর ও যখন গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে রওনা হয়ে গেল, অনেকক্ষণ পরে আমি বুঝতে পেরেছি যে ওরা চলে যাচ্ছে। তখন আমি অনেক ধান ক্ষেতের উপর দিয়ে দৌড়ানো শুরু করলাম, কিন্তু তখন তো আর ওদেরকে পাইনি, ওরা চলে গেল। তারপরে আমি ফেরত আসলাম যখন আমার মায়ের কাছে, তখন আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। কারণ আমাকে সবাই তো জানতো আর্মি অফিসারের সঙ্গে বিয়ে হয়েছে, সবাই জিজ্ঞেস করছে যে তোমার হাজব্যান্ড কোথায়। কোনো খবর যদি কেউ পায় বা পাক সেনারা পায় যে আমি পাকিস্তান আর্মির একজন স্ত্রী আর আমার হাজব্যান্ড মুক্তিযুদ্ধে চলে গেছে, তাহলে তো নিশ্চয়ই আমাকে ধরে ফেলবে। এই ভয়ে আমি আবার কোনো রকমে পালিয়ে আমার নানার বাড়িতে ঢাকায় আসি। এসে আমি হলিক্রসে গেলাম। ওইখানে আমি কোনো আমার কলেজের বন্ধুদের বলি না যে আমার কি বিয়ে হয়েছে না কি না, কিন্তু ওইখানে আমার ক্লাসমেটরা তাদের যে সাহসিকতাপূর্ণ আচরণ, যেমন হঠাৎ করে গ্রেনেড ফুটানো এবং তাদের ভাই বোনরা যে মুক্তিযুদ্ধে গেছে গেরিলাদেরকে খাওয়া দাওয়া দিয়ে সাপোর্ট করছে, এই সমস্ত অ্যাক্টিভিটিস কিন্তু আমাকে খুব অনুপ্রাণিত করেছে। এবং তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যাব, মুক্তিযুদ্ধে যাব। আমার হাজব্যান্ড তো চলে গেছে, কিন্তু আমি যাব। তো আমি তো ছোট মানুষ, আমাকে যেতে দিবে না, কিন্তু এই যে প্রতিজ্ঞা এই কলেজ থেকেই কিন্তু আমি পাই, তোমার ভেতর থেকে এসছে, ভেতর থেকে এসছে। তখন পুনরায় আমি আবার সিলেটে গেলাম, গিয়ে আমার মাকে বললাম যে আমি যাব। আমার মা তো আমার কথাই শোনে না। এরই মধ্যে কিছু গেরিলারা যারা ভিতরে ঢুকতো তারা চিরকুট নিয়ে আসতো। চিরকুটের মধ্যে আমরা ওদের অবস্থান সম্পর্কে জানতে পারলাম, কোথায় আছে ওরা, কোন অবস্থান তাদের। ওর মধ্যে একদিন দুটো চিরকুট আমি পেলাম, একটা আমার ভাই লিখেছে, একটা আমার হাজব্যান্ড লিখেছে। দুজনই আমার নিরাপত্তাহীনতার চিন্তায় অস্থির এবং তারা অনুরোধ করলো আমাকে যে তুমি পারলে চলে এসো। তখন আমি প্রতিজ্ঞা করলাম যে আমি যাব। আমার বুদ্ধিমতী মা আমাকে না ছাড়ার জন্য শর্ত দিয়ে দিলেন যে তোমার শাশুড়ি যদি তোমার সঙ্গে যায় তাহলেই তুমি যেতে পারবে। আমার শাশুড়িও কিন্তু মহাসাহসী, উনি রাজি হয়ে গেলেন। এই আমরা মুক্তিযুদ্ধের যাত্রা শুরু করলাম। সেই যাত্রাটা ভীষণ কঠিন ছিল। আমরা বোরকা টোরকা পরলাম। আমার 5টা খালাতো বোন ভাই হলো, 5জন মানুষ আমাকে একজনের পরে আরেকজনের কাছে রিলে রেসের মতো হ্যান্ড ওভার করেছে। ইটস অ্যামেজিং, মানে এটা আমি চিন্তাই করতে পারি না। ওদেরকে কিন্তু আমরা চিনি না, কিন্তু প্রথমজন আমাকে বলল আপাতত আপনি আমার নাম অমুক, আপনি এই জায়গায় ঠিকানা আপনার এইটা মুখস্থ করে রাখেন, যে যখন যে আপনাকে ধরবে আপনি এইটাই বলবেন। এতটুকু মুখস্থ করে করে আমরা প্রথমে বাস, রিক্সা, তারপরে হেঁটে আমরা একটা গ্রামে গেলাম। ওই যখনই ধরতো ওই পার্টিকুলার মানুষের নাম অ্যাড্রেস বলতাম যে আমরা অবস্থা খারাপ, তার জন্য গ্রামে চলে যাচ্ছি। ওইখানে যাওয়ার পরে আরেকজন খালাতো ভাই হ্যান্ড ওভার করলো, ঠিক সেম পদ্ধতিতে সে আরও কিছু দূর নিয়ে গেল। এইরকম করে করে আমি 4th খালাতো ভাইয়ের কাছে যখন গেলাম তখন আমাদের আর হাঁটা ছাড়া কোনো উপায় ছিল না। হেঁটে গেলাম। হেঁটে যাওয়ার পরে আমরা নৌকায় যেতে হলো। তো নৌকায় যখন উঠবো তখনই একজন মানুষ বলল যে কি ওদেরকে কি ওই পারে নিয়ে যাচ্ছেন নাকি। তখন আমার শাশুড়ি একটু ভয় পেয়ে গেল, বললো চলো ফিরে যাই। আমি বললাম যে না, আমি এত দূর চলে আসছি আর যাব না। তারপরে শেষে উনি বললেন এখন যদি তোমাকে ধরে পানিতে ফেলে দিন। আমি তা দিয়েন। এই আমার নাছোড়বান্দার কারণে আমরা 5th একদম লাস্ট আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম।
ওইখানে আমাকে পরম স্নেহে যিনি উনি বরণ করলেন, তখন রাত হয়ে গেছে। তারপরে খাওয়ার পরে রাত কাটালাম ওনার বাড়িতে। বাড়ি মানে কি, বেড়ার ঘর। গরিব মানুষ হলো, তাদের যে প্রচণ্ড ভালোবাসা দেশের প্রতি, মানুষের প্রতি, এগুলো সত্যি মনে রাখার মতো। সকালবেলা উনি আমাকে বললেন যে আপনাকে 3 মাইল হাঁটতে হবে। তো 3 মাইল হাঁটলাম। হাঁটার পরে উনি যার বাড়িতে গেলাম, উনি বললেন যে আমাকে চিনলেন আমি কার ওয়াইফ। তারপর উনি বললেন এইখানে কিন্তু গত রাতে খুব যুদ্ধ হয়েছে, অনেক মুক্তিযোদ্ধা পাক সেনা এরা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আপনি কি যেতে পারবেন, ঝুঁকি নিতে পারবেন? আমি বললাম পারবো। বললো যে ঠিক আছে, আমরা ওই পারে খবর পাঠিয়ে দিয়েছি, আমরা ওই পারে মানুষ দেখলেই আপনাকে ব্যবস্থা করব। তো কিছুক্ষণের মধ্যে দেখা গেল একটা শার্ট প্যান্ট পরা ছেলে নদীর ওই পারে একটা সবুজ রুমাল নাড়ছে, চেনা যায় না, অনেক বড় নদী। তো আমি প্রথম মনে করেছি আমার ভাই, কিন্তু পরে উনি আমার নৌকায় উঠিয়ে দিলেন, বললেন যদি কোনো ফায়ারিং হয় তাহলে কিন্তু আপনি ঝাঁপিয়ে পড়বেন এবং ডুব সাঁতার দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু ওনাকে বলিও নাই যে আমি সাঁতার জানি না, জানো না। কিন্তু ওইখানে যখন আল্লাহর কৃপায় আমরা নিরাপদে পৌঁছালাম, তো ওই ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো। ওনার নাম গোরা। ওনাকে ফরিদ গাজী, তৎকালীন এমপি, পরে উনি মন্ত্রী হয়েছিলেন, উনি পাঠিয়েছেন। তো সে আমাকে ফরিদ গাজী সাহেবের কাছে নিয়ে গেল। তো ফরিদ গাজী সাহেবের কাছে যাওয়ার পরে ফরিদ গাজীর ওয়াইফ আমার মায়ের স্টুডেন্ট ছিলেন, উনি অনেক কান্নাকাটি করলেন। আমার শাশুড়ি ওনার ছেলেকে দেখতে চাইলেন। তখন ওরা কানাইরঘাট না, লাতুর যুদ্ধ, খুব ভীষণ বড় যুদ্ধ ছিল, ওই যুদ্ধে ওরা ব্যস্ত ছিল, ওরা আসতে পারবে না। 3-4 দিন ওয়েট করতে হলো। পরে ওরা যখন আসলো, আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে দেখে উনি আবার পরের দিন কিন্তু ফেরত চলে আসলেন। আমার শাশুড়ি চলে যাওয়ার পরে আমি আবার একা হয়ে গেলাম। আমি ফরিদ গাজীকে অনুরোধ করলাম যে আমি মুক্তিযুদ্ধ করতে চাই। তারু মিয়া নামে আরেকজন এমপি ছিলেন, উনিও আমাকে রিকোয়েস্ট করলেন যে তুমি এত ছোট কি মুক্তিযুদ্ধ করবে। আমি আমার হাজব্যান্ডকেও ধরলাম, আমি তোমাদের সঙ্গে ক্যাম্পে যাব। তো এগুলো সব কিছু অবাস্তব ছিল, কিন্তু এই যে আমার আগ্রহটার মূল্যায়ন কিন্তু হয়েছে। মুক্তিযোদ্ধারা 4 নম্বর সেক্টরের আমার জন্য বর্ডার লাইনে একটা কুঁড়েঘর বানালো। তারা বাংলাদেশের ভিতর থেকে টিন বাঁশ এগুলো আনছে, যদিও স্থানটা ভারতে ছিল। ওইখানে আমি, আমার শুক্কুর আলী একটা সৈনিক, সে তখনকার ইপিআর সৈনিক ছিল, সে আমার সহযোদ্ধা, একটা রাইফেল নিয়ে এই কুঁড়ে ঘরে আমরা আমাদের যুদ্ধ শুরু করলাম। তার কাছে একটা রাইফেল চালনা শিখলাম নিজের নিরাপত্তার জন্য। বাংকার একটা করা হলো, তারপরে একটা ফিল্ড হসপিটাল করা হলো নজরুল ইসলাম ডাক্তারের অধীনে। সেই ডাক্তারের অধীনে আমি মূলত নার্সিং কাজ করতাম। আমাদের মুক্তিযুদ্ধের যে আহত যারা হতো তাদেরকে সেবা শুশ্রূষা করা, এটাই মূল কাজ ছিল। বেশি আহত যারা, তাদেরকে আমরা মাছিমপুর মিলিটারি হসপিটালে নিয়ে যেতাম, রেড ক্রস থেকে আমরা ওষুধ সংগ্রহ করতাম। এই কাজটাই আমার মেইন কাজ ছিল মুক্তিযুদ্ধের সময় আর কি। খবরটা অনেক জায়গায় রটেছে আর কি, যে বাচ্চা একটা মেয়ে এরকম কাজ করে। তখন ওনারা আমাকে দেখতে আসতেন, বলতেন কি তোমার মা বাবা নেই, কিভাবে তোমাকে এইভাবে ছেড়ে দেয়। তো আমি তখন বলতাম যে কাকা, আমার মতো অনেক ছেলেমেয়েরা যুদ্ধ করে। তখন ওনারা বলতেন তোমাদের মতো বিচ্ছুর বাচ্চারা আছে বলেই দেশটা স্বাধীন হবে। যুদ্ধের পরবর্তী সময় আমি জানি তুমি কাজ করছো দেশের জন্য, গ্রামে গ্রামে যারা দুস্থ মানুষ তাদের জন্য কাজ করছো, নিঃস্বার্থভাবে করছো, এটা আমি জানি। হ্যাঁ, তো তুমি যদি একটু দর্শকদেরকে বলো কি কি করছো। আমি প্রথমত, যেহেতু আমি একজন শিক্ষক ছিলাম, আর 17 বছর শিক্ষকতার পর আমার হাজব্যান্ড মেজর জেনারেল হয়ে যখন রিটায়ার্ড করলো, তখন তারও কিন্তু দেশের প্রেম, যেহেতু সেও একজন ফ্রিডম ফাইটার, সেই জন্য আমরা হসপিটাল একটা করি প্রথমে, আয়েশা মেমোরিয়াল হসপিটাল আমার শাশুড়ির নামে। পরবর্তীতে ওইটার উপরে বেস করে আমরা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল টঙ্গীতে করি। ওইখানে আমি একটা অ্যাম্বুলেন্সের উপরে একটা গাড়িকে আমি হসপিটাল বানাই, মোবাইল হসপিটাল। এই মোবাইল হসপিটাল দিয়ে আমি যত স্লাম এরিয়া, সেই সমস্ত স্লাম এরিয়াতে গিয়ে আমি সেবা দেওয়ার চেষ্টা করি, ফ্রি। আর এরপরে আমি এনআরবি ভিলেজ একটা করেছিলাম, এটা প্রায় 69 জন মেম্বার নিয়ে
তো ওইখানে আমি প্রথম বাঁশবাড়ি গ্রাম, এটা মাওনার পাশে, ওইখানে আমি সেই গ্রামের মেয়েদের, শিশুদের, গরিব মানুষদেরকে ওই মানে মোবাইল হসপিটালের মাধ্যমে সেবা দিতাম। তারপরে ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়ার আগে আমি কিছু মাইক্রো লেভেলের উদ্যোক্তা, যারা মহিলা নারী উদ্যোক্তা, তাদের টাকা কম, তাদেরকে নিয়ে একটা ওমেন ইন মাল্টিলেটারাল এগ্রিকালচার নামে একটা রিসোর্ট করেছি। সেইখানেও আমি এই অর্গানিক মুড়ি উৎপাদন করে তাদের বাজারজাতকরণ, এখন সরাসরি সেলও করি। আর ওইখানেও আমি এই স্বাস্থ্য সেবাটা দিয়ে থাকি। তুমি তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছো দেশের বাইরেও, আমেরিকাতে ফোবানাতে বেস্ট সেলার হয়েছিলে, তো ওই অভিজ্ঞতাটা কেমন ছিল ওই সময়? আমি যখন আমার বুটিকের প্রতি একটা আকর্ষণ বরাবরই ছিল, তো অনেক প্রথম দিকে অনেক আগে 80-র শতকে ফোবানা যখন মাত্র শুরু হয় তখন আমি যাই, ওইখানে অংশগ্রহণ করি। তো আমার এত বেশি সেল হয়েছিল যে আমি বেস্ট সেলার হিসেবে ওইখানে আমি পদক পেয়েছিলাম। আমি যতটুকু জানি যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যতগুলো কাজ করেছো বা করে যাচ্ছ, পুরোটাই কিন্তু তোমার নিজের দেশপ্রেম থেকে। যারা মুক্তিযুদ্ধে গেছে তাদের দেশপ্রেমের ব্যাপারটাই আলাদা, তাদের একটা অনুভূতির ব্যাপার আছে। আমরা যখন মুক্তিযুদ্ধের পরে দেশে ফেরত আসলাম, তখন তো যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ। তখন আর্মিতে আমার হাজব্যান্ড প্রথম এসএনটি ব্যাটালিয়নের কমান্ডেন্ট হয়। ওইখানে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের তখন সবাই রিপ্যাট্রিয়েট এবং সামান্য গুটিগত আর্মি অফিসার, এবং আমরা তখন নেতৃত্ব দিয়েছি। এবং সেনা কল্যাণ সংস্থা, আমি যেহেতু সোশ্যাল ওয়েলফেয়ার স্টুডেন্ট, তার জন্য আমার মাথায় কল্যাণ শব্দটি সবসময় ঘোরে। তার জন্য আমি সেনাদের কল্যাণের জন্য সেনা কল্যাণ সংস্থাটা আমি প্রথম এই খুলনায় আমি স্টার্ট করেছি। তুমি আমাদেরকে একটা ছবি দেখিয়েছো তোমাদের হাজব্যান্ড ওয়াইফের, বেশ অনেক আগের ছবি, বোঝা যায় মানে তোমার বয়স অনেক কম। হ্যাঁ, এটা মানে কবেকার ছবি? ওইটা হলো একটা ইমোশনাল মুহূর্তের ছবি। স্বাধীনতা যুদ্ধের শেষের দিকে মিত্রবাহিনী এবং মুক্তিবাহিনী মিলে যখন সম্মিলিত আক্রমণ করে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে, তখন যার যার কাজ ভাগ করে দেওয়া হয়। তো আমরা তো জানি আর দেখা হবে না কারোর সঙ্গে কারো। ওইটা ছিল খুব সম্ভবত ঈদের রাত। তো আমি আমার হাজব্যান্ডকে অনুরোধ করেছিলাম যে চলো আমরা আমাদের শেষ একটা যুগল ছবি তুলি। তখন সে আমার অনেক অনুরোধের পরে এই ছবিটা আমরা তুলি। একজন নারী হয়ে তুমি এত কিছু করেছো, মুক্তিযুদ্ধ করেছো, দেশকে রিপ্রেজেন্ট করেছো দেশের বাইরে, দেশের মানুষের জন্য কাজ করছো, এটা অনেক বড় ব্যাপার, অনেক গর্বের ব্যাপার। তো মুক্তিযোদ্ধা হিসেবে এখনকার যে পটভূমি দেখছো দেশের, এটা তোমার কাছে কেমন মনে হয়? যে যেটা চেয়েছিলে সেটা কি পেয়েছো? আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই। আমি তো তখন 16 বছরের একটা মেয়ে, একটা বাচ্চা মেয়েকে 5 জন মানুষ, ওরা কিন্তু আমাকে চেনে না, আমার হাজব্যান্ডকে চেনে না, আমার ভাইকে চেনে না, তারা যে কি শৃঙ্খলার সাথে নিয়ে গেল এবং শেষ পর্যন্ত ফরিদ গাজী পর্যন্ত পৌঁছালো। ফরিদ গাজী সাহেবরা ছিলেন তখনকার মুক্তিযুদ্ধের অস্থায়ী সরকার। তো ওনারা তো এমপি ছিলেন। তো এই যে এমপিরা এমপিদের কাজ করছে, মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার কাজ করছে, গেরিলারা গেরিলাদের কাজ করছে, সবাই কিন্তু কেউ কাউকে চেনে না। কিন্তু এই যে একটা সংগঠিত একটা কৌশল, এই যে মারপেচটা, এটা দলবদ্ধতা, একটা আন্তরিকতা, এই জিনিসগুলো যদি আমরা ফলো করতাম পরবর্তীতে, তাহলে কিন্তু আমাদের দেশে এত বিশৃঙ্খলা হতো না। আপা, তুমি যখন ছোট্ট ছিলে তখন তুমি স্পোর্টস করতে, তুমি 5 বার গোল্ড মেডেল পেয়েছো। হ্যাঁ, অনেক টমবয় টাইপের ছিলে। সেই টমবয় টাইপের মেয়েটা কিভাবে 16 বছর বয়সে সে মুক্তিযুদ্ধে চলে গেল, জয় করে নিয়ে এলো একটা বাংলাদেশ, লাল সবুজের পতাকা। আমাদের কাছে আসলে একেবারে রূপকথার মতো লাগে, মানে গল্পটা শুনতে, গল্প তো না, এটা বাস্তব, রূপকথার মতোই লাগছে। আমরা কিন্তু অনুষ্ঠানের শেষের দিকে, আমি জানি তুমি গান করো, একটা দেশের গান কিন্তু আমরা শুনবো। তোমাকে অনেক ধন্যবাদ চ্যানেলে এসেছো, সময় দিয়েছো, আমাদের সাথে শেয়ার করেছো যুদ্ধের কথা। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য রইল আমাদের অনেক অনেক শুভেচ্ছা, অন্তরে অন্তঃস্থল থেকে স্বাধীনতার শুভেচ্ছা। আমরা একটা গান শুনবো নাসরিন রব রুবার কণ্ঠে, সেই সাথে শেষ হয়ে যাবে
আমাদের আজকের অনুষ্ঠান। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিতে চিরদিন যেন বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে এসেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।